সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। দুপুরে রাজধানীতে এক সেমিনারে যোগদান শেষে সাংবাদিকদের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য ভারত ইতিবাচক সাড়া দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। পাশাপাশি দিল্লির কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায় ঘোষণা করেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। মাত্র তো চিঠি দেওয়া হলো, ফিডব্যাক আশা কি করব কি না করবো সেটা তো ভারত সরকারের উপর ডিপেন্ড করে। আমাদের সরকারের থেকে চিঠি গেছে, আমরা অপেক্ষা করব। অবশ্যই আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দিবে এবং যা দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। সকালে দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ির ওই বাড়িতে অভিযান চালায়। বাড়িতে থাকা মালামালের জব্দ তালিকা করছেন তারা। গত ৭ জানুয়ারি দুদকের আবেদনে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়। ২০২৪ সালের ১৬ আগস্ট সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গণঅভ্যুত্থান চলাকালে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তখন থেকেই তিনি কারাগারে আছেন। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা চলে যাচ্ছি সরাসরি সেখানে। আমরা গ্রেফতার করে সেনা আইনেই বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। আগে যারা একই মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলায় কনভিক্টেড হয়েছে বা এক্সিকিউটেড হয়েছে, সেই রায় অনুসারে তার মধ্যে তার বিষয়ে কোনো ফাইন্ডিংস আসে কিনা সেটা সেই জেনারেল কোর্ট মার্শাল দেখবে সেই আইনে। এখানে আমাদের সিভিল লতে তাকে এখন আবার মামলা অন্তর্ভুক্ত করাটা কতটা আইনসম্মত হবে সেটা তখন দেখা যাবে, এখন না। ধন্যবাদ। প্রেক্ষিতে আমি একটু এই বিষয়টা অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে ইতিমধ্যে একজন লয়ার এই মামলা যেটা সিভিল মামলা হয়েছে আমার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষেত্রে, আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষেত্রে, সেই মামলাটা আবার রিভাইভ করার জন্য ওনারা ডকেট আবেদন করেছেন আর কি। তো এই ক্ষেত্রে আপনারা সিআইডি একটা সেনা সদস্যদের বিষয়ে মিলিটারি অ্যাক্ট প্রযোজ্য এবং কো-অ্যাকিউজদের বিষয়ে যেটা ট্রায়াল হয়েছে সেটা সেনা আইনে হয়েছে, জেনারেল কোর্ট মার্শালে হয়েছে সম্ভবত। কি সে একই ব্যক্তি, একই কো-অ্যাকিউজ, সে পলাতক ছিলেন তিনি, এখন তাকে ধরা হয়েছে এবং আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। তারা তাদের বিধি মোতাবেক জেনারেল কোর্ট মার্শাল গঠন করে সে বিষয়ে ব্যবস্থা নেবেন। যদি সিভিল কোর্টের কোনো বিষয় থাকে আইনানুগভাবে, সেটা তখন পরীক্ষা নিরীক্ষা করে তারা বলবে। যে এই মামলাটার ক্ষেত্রে সিআইডি তদন্ত করেছে এবং সিআইডিতে ফাইনাল রিপোর্ট দিয়েছে। এটাকে আবার রিভাইভ করার কোনো উদ্যোগ নেবেন? একই ব্যক্তিকে দুই আইনে আলাদা আলাদাভাবে ট্রায়াল করা যায় না এবং একই ইয়ের জন্য, অপরাধের জন্য দুইবার ট্রায়াল করা যায় না, দুই ভিন্ন আইন। ধন্যবাদ। দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মুজাফফরের বিষয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা ছিলাম সেখানে। এবার যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। আবারও গ্রেপ্তার হয়েছেন আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। আজ রাজধানীর ইসিবি চত্বর থেকে পল্লবী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। করানো শনাক্তকরণ পরীক্ষায় জালিয়াতি সহ নানা কারণে আলোচিত ছিলেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। ২৪-এর গণঅভ্যুত্থানের ১ মাসের মাথায় ৪ সেপ্টেম্বর তিনি জামিনে জেল থেকে ছাড়া পান।
প্রতারণা, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ শাহেদের বিরুদ্ধে ৩৫টি মামলা চলমান ছিল, যার সবকটিতেই পর্যায়ক্রমে জামিন পাওয়ায় প্রায় ৪ বছর পর জেল থেকে মুক্তি মেলে তার। এর আগে ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা শরিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর শরিকদের সঙ্গে এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর বাইরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া নিবন্ধিত এবং অনিবন্ধিত রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক মহলে এই উদ্যোগকে কেবল সৌজন্য সাক্ষাৎ হিসেবে নয়, বরং জোটের অভ্যন্তরীণ সমন্বয় জোরদার এবং ভবিষ্যৎ রাজনৈতিক সম্পর্কের রূপরেখা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো দেখা করতে গেলে প্রধানমন্ত্রী একথা জানান। এ সময় তিনি আরও জানান, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রম বান্ধব টেকসই কর্মপরিবেশ গড়ে তুলতে সরকার অঙ্গীকারাবদ্ধ। বৈঠকের শুরুতে শ্রম খাতে বাংলাদেশকে আরও সহযোগিতার আশ্বাস দেন আইএলও মহাপরিচালক। বাংলাদেশের সঙ্গে আইএলওর দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করা হবে বলেও আগ্রহ প্রকাশ করেন গিলবার্ট হোংবো। সাক্ষাৎকালে তিনি প্রধানমন্ত্রীকে জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা সুদৃঢ় করতে বর্তমান সরকার কার্যকর ভূমিকা রাখছে। মশা নিধনে সিটি কর্পোরেশনগুলোকে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিরীক্ষা করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে তা খুব একটা কাজে আসছে না বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইউথ টু ওয়ার্ল্ড আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার মশা নিধনে সিটি কর্পোরেশন এবং উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফল হবে বলেও তার প্রত্যাশা। ডেঙ্গু ও চিকনগুনিয়া বিস্তারের বর্তমান মৌসুমে মশার লার্ভা নিধনই প্রধান কাজ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বিশেষ করে এই সময়টায় ডেঙ্গুর জন্য চিকনগুনিয়া অত্যন্ত ভয়াবহ এবং ইতিমধ্যে আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে জাতীয় কমিটির সভা করে আমরা টাস্ক ফোর্স করে দিয়েছি, যাতে করে আপনার যে সমস্ত স্থানে এই মশাটা জন্ম নেয় সে সমস্ত স্থানগুলো আপনার পরিষ্কার করে রাখা যায়। লার্ভা নিধন করাই হচ্ছে আমাদের প্রধান কাজ। আবারও বাড়ছে তিস্তা, পদ্মা ও যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি। এতে দেশের মধ্যাঞ্চল সহ অনেক জেলায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢলে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে উপকূলীয় এলাকা সহ কয়েক জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রামে জোয়ারের পানি ঢুকছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার কলমাকান্দায় খারনই ও নাজিরপুর ইউনিয়নে রোববার রাতে পাহাড়ি ঢলে একাধিক গ্রাম ডুবে গেছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি নদীর পাড় ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক সড়ক পানির নিচে থাকায় চলাচলে দুর্ভোগ হচ্ছে। সোমবার সকালে কলমাকান্দা পয়েন্টে উবদাখালী নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। ফলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পদ্মায় পানি বেড়ে আবার ডুবে গেছে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চ ঘাটের সংযোগ সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সোলিং করা ছিল সেটা পানিতে ডুবে গেছে, আবার জিও ব্যাগ খুলছে, আবার পানি গেছে, আবার করছে। কিন্তু আজকে আসলাম, আজকে দেখে আবারও ওই কোনায় জিও ব্যাগ উপরে পানি উঠে গেছে। এখন আজকে যদি মেরামত না করা হয় তাহলে আবার দুর্ভোগ করতে হবে। এই যে দেখেন পরিস্থিতি, প্রত্যেকটা লোকিত। আমরা তো পুরুষ মানুষ, একটা মহিলা মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে আসাটা অনেক। সিরাজগঞ্জে টানা 6 দিন ধরে যমুনা নদীর পানি বাড়ছে। গত 24 ঘন্টায় যমুনার পানি 82 থেকে 85 সেন্টিমিটার বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, জেলার অন্তত 31টি ইউনিয়নকে বন্যার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উজানের ঢল ও বৃষ্টিতে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। সোমবার সকালে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার মাত্র
5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এ কারণে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে রাখা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পটুয়াখালীর কলাপাড়ায় সোমবারও বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে কলাপাড়ার 4টি প্রধান নদীতে জোয়ারের পানি কিছুটা বেড়েছে। বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। যতক্ষণে পানি শেষ না হয় ততক্ষণে আমরা ঘরে বসে থাকি। মানে অসুস্থ থাকলেও ঘরে বসে থাকতে হয়, কোনো চিকিৎসা যাইতে পারি না, রাঁধতে পারি না, চুলোমুলো সব কিছু পানিতে তলাইয়ে গেছে, ভেঙে গেছে। কৃষি তো হয় নাই, অনেক শত শত একর জমি নষ্ট হয়ে গেছে, কৃষি হয় না। এই যে বেড়িবাঁধ, নিজেদের অর্থায়নে এই বেড়িবাঁধ বাঁধা হয়, নিজেদের টাকা দিয়ে কৃষকেরা উঠিয়ে, কিন্তু হচ্ছে এই বেড়িবাঁধ স্বাভাবিক জোয়ারই ভেঙে যায়। স্বাভাবিক জোয়ারে ভেঙে যাওয়ার ফলে প্রায় 250 থেকে 300 পরিবার জোয়ারের সময় একদম পানিবন্দী থাকে। পিন্টু হাজং, 71। মিথ্যা বিনিয়োগের লোভ দেখিয়ে প্রথমে টাকা হাতিয়ে নেয়া, পরে সেই বিনিয়োগকারীদের বিরুদ্ধে দেন অপহরণের মামলা। এমন এক প্রতারকের খপ্পরে খোদ পুলিশ। প্রতারকের মিথ্যা গল্পে সন্তুষ্ট হয়ে শুধু মামলাই নয়, প্রতারকের কাছে কোটি টাকা খোয়ানো 3 ভুক্তভোগীকে গ্রেপ্তার করেছে তারা। যদিও পুলিশ এখন বলছে ওই প্রতারকের বিষয়ে তেমন কোনো তথ্য ছিল না তাদের কাছে। এসএ বাপির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুমন তানভীর। অপহরণের মামলা দিয়ে পল্লবী থানা আমাদেরকে গ্রেফতার করছে। এই নারীর নাম শারমিন। সরল মনে হাসান হাবিব নামে এক ব্যক্তির প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করে এমন করুণ পরিণতি তার। টাকা তো ফেরত পান নাই, উল্টো অপহরণের মামলা দিয়ে ধরিয়ে দিয়েছে পুলিশ দিয়ে। মোহাম্মদপুর থানা মিউচুয়াল করে দিছে, বলছে 18 তারিখ আপনাদের ডেট, 18 তারিখ আপনাকে টাকা দিবে। মেসেজ পাঠাইছে যে আপনারা আসেন। আমরা গেছি পল্লবী থানা থেকে, আমাদেরকে রাস্তা দেখাইছি। একই ব্যক্তির প্রতারণার শিকার হাতকড়া পরানো রুমেল ও তার স্ত্রীও। 1 কোটির বেশি টাকা নিয়ে ফেরতের কথা বলে একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে তাদেরও। আমি হাজবেন্ডের বদলতে আসামি। আপনি কি করছেন? আমার হাজবেন্ডের সাথে আছি। এই আমার হাজবেন্ড টাকা পায়, এটাই দোষ। আমরা যাদের কাছে টাকা পাই সে মিথ্যাভাবে মামলা দিচ্ছে, মামলা দিয়ে অপহরণ মামলা দিয়ে আমাদেরকে ধরে নিয়ে আসছে। সবকিছু দেখাইছি, পুলিশ প্রশাসন এখন তাদের হাতে। আত্মীয় স্বজনরা এখন পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন ভুক্তভোগীদের জামিনের জন্য। উনাকে ইনভেস্ট করে, তো ইনভেস্ট করার পরে উনি কিছু প্রফিট দেয়, প্রফিট দেওয়ার পরে আমার মামা আরও বেশি ইনভেস্ট করে, তারপরে উনি ওর পরও তার ফোন বন্ধ করে ফেলায়, তার আর কোনো হদিস পাওয়া যায় নাই। এই ধরনের প্রতারক চক্ররা যে গ্যাং তৈরি করেছে, করে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, পরক্ষণে তাদের বিরুদ্ধে উল্টা অপহরণ, হত্যা, চেষ্টা, বিভিন্ন ধরনের মামলা দিয়ে তাদেরকে একেবারে সারা জীবনের দিনে জেলে দিয়ে দিচ্ছে। ভুক্তভোগী এসব আসামির আইনজীবীরা জানান, এই ঘটনায় পুলিশের ভূমিকা খুবই প্রশ্নবিদ্ধ। যিনি বাদী কিংবা বাদীর স্বামী, তারা একটা প্রতারক চক্র। তারা মূলত তারা হচ্ছে বাংলা মডার্ন মিট প্রসেসিং অ্যাগ্রো লিমিটেডের এই বাদীর স্বামী ম্যানেজিং ডাইরেক্টর, এবং বাদী সেখানে নিজেকে একজন চেয়ারম্যান হিসেবে পরিচয় দান করে। তাদের এই পরিচয় দিয়ে তারা বিভিন্ন সাধারণ মানুষের কাছ থেকে অধিক মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় 14 কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। এই আহসান হাবিবের বিরুদ্ধে আমার কাছে যেটা আছে, তার একাধিক গ্রেপ্তারি পরোয়ানা, তার যেটাকে আমরা বলি পিচিপিআর, অর্থাৎ তার বিরুদ্ধে কি কি মামলা আছে। এমন একজন ব্যক্তির কথায় যাচাই বাছাই ছাড়া কোন যুক্তিতে গ্রেপ্তার করা হলো এই ব্যক্তিদের? উনি যে এইখান থেকে অপহরণের শিকার হয়েছে, এটা আমাদের কাছে তথ্য প্রমাণাদি যা, তাতে কোনো ধরনের সন্দেহ নাই যে উনি অপহরণের শিকার হয়েছে। মানে ইনভেস্টিগেশনে কোনো ধরনের গাফিলতি নাই। তবে এই পুলিশ কর্মকর্তা বারবার তুলে নিয়ে যাওয়ার যে কথা বলছেন, সেটির একটি ভিডিও ফুটেজ পায় টিম 71, যেখানে স্পষ্ট হাবিব ও তার স্ত্রী এক পুলিশ সদস্যকে বলছেন অপহরণের বিষয়টি সত্যি নয়। আপনার নাম কি? আপনি ত্রিপল লাইনে ফোন দিয়েছিলেন যে আপনার স্বামীরে এক জায়গায় আটকে রাখছে। আসলে ঘটনাটা সত্য না, কিন্তু আপনার স্বামী ওনাদের সাথে কেউ আসছিল, কিন্তু ওনার ফোনে চার্জ ছিল না। এই বিষয়ে তো কোনো কিডন্যাপিং হয় নাই, আপনাকে আটকে রাখছিল। এমন স্পষ্ট প্রমাণ থাকার পরও কেন অপহরণের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হলো প্রতারণার শিকার ভুক্তভোগীদের? আমরা যখন দেখছি যে ঘটনার সত্য, তখন আমরা মামলাটা করে দিছি। এখন কালকে তুলে নিয়ে এলো, তাদেরকে অ্যারেস্ট করার পর না আমরা জানতে পারলাম যে এই কাহিনী আছে। মিডিয়া সিস্টেমে যেটা জানতে পারলাম যে এই লোকগুলোর সাথে তাদের একটা পূর্বের অর্থনৈতিক লেনদেন আছে। ভুক্তভোগীদের গ্রেপ্তারের পর থেকেই লাপাত্তা প্রতারক আহসান হাবিব। মুঠোফোন, হোয়াটসঅ্যাপ সবই বন্ধ করে দিয়েছেন তিনি। আপনি
আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। সুমন তানভীর, ৭১, ঢাকা। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত উন্নয়ন বিষয়ক জাতীয় কর্মশালায় একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী অভিযোগ করেন, আমদানি নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন পরনির্ভরশীল করে রাখা হয়েছে। গ্রাম পর্যায়ে সৌর বিদ্যুতের ব্যবহার আরও বাড়াতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ লক্ষ্যে বিশ্বব্যাংক সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থা অর্থায়নে আগ্রহী বলেও জানান জ্বালানি মন্ত্রী। তিনি আরও বলেন, কিছু এনজিওর কার্যক্রম নিয়ে নেতিবাচক ধারণা থাকলেও দেশের গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও সামাজিক পরিবর্তনে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দাম বাড়িয়েও লাগাম টানা যাচ্ছে না বিদ্যুৎ ও জ্বালানির ভর্তুকির ব্যয়। এই দুই খাতের বোঝা টানতে টানতে নাকাল অর্থ মন্ত্রণালয়। কেননা বিদায়ী অর্থ বছরে দিতে হয়েছে ৫৮,০০০ কোটি টাকা। অবশ্য দাম বৃদ্ধি করায় এবছর কিছুটা কমতে পারে সেই অঙ্ক। এই অবস্থায় বাজেটে ঘোষিত সংস্কার উদ্যোগ বাস্তবায়নে জোর দিতে হবে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়। অর্থনীতিবিদরাও পরামর্শ দিয়েছেন পিডিবির অনিয়মে লাগাম টানার। রুহুল আমিরের রিপোর্ট। করোনার পর থেকেই অস্বাভাবিকভাবে বেড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের ভর্তুকির পরিমাণ। ২০২১-২২ অর্থ বছরে এই দুই খাতে ১৮,০০০ কোটি টাকা ছাড় করে অর্থ মন্ত্রণালয়। ২০২৪-২৫ অর্থ বছরে যা বেড়ে দাঁড়ায় ৬৮,৫০০ কোটিতে। বিদায়ী অর্থ বছরেও সরকারকে এ খাতে খরচ করতে হয়েছে ৫৮,০০০ কোটি টাকা। চলতি অর্থ বছরের বাজেটে বিদ্যুতে ভর্তুকি বাবদ বরাদ্দ ৩৭,০০০ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের হিসাবে দাম বাড়ানোর ফলে বছর শেষে তা কিছুটা কমে দাঁড়াতে পারে ৩০,০০০ কোটিতে। যদিও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে বদলে যেতে পারে সেই হিসাব। আবার কয়লা ভিত্তিক দুটো কেন্দ্রের দাম অনুমোদন না করায় সেখানেও বকেয়া ভর্তুকি দাঁড়িয়েছে প্রায় ৪,০০০ কোটি। অন্যদিকে জ্বালানি তেলে দরকার না হলেও এলএনজিতে ভর্তুকি চাহিদা রয়েছে ১৩,০০০ কোটির, যদিও বাজেটে রাখা হয়েছে অর্ধেকের মতো। মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে ভর্তুকি কমাতে সার্বজনীন ব্যবস্থার বদলে সুনির্দিষ্ট ভর্তুকির কথা বলা হয়েছে, যদিও এটি বাস্তবায়ন কঠিন বলে মনে করেন অর্থনীতিবিদরা। ইটস ডিফিকাল্ট অ্যাডমিনিস্ট্রেটিভলি ইমপ্লিমেন্ট করা। কিছুটা বিল্ট ইন করা আছে, যেমন ১০০ ইউনিটের নিচে হলে কমে পায় বিদ্যুৎ। এটা কিন্তু গরিবদের জন্য লাইফলাইন ট্যারিফ যেটাকে বলা হয়। তো সেটা ঠিকই আছে, সেটা ওইভাবেই পৃথিবীর বিভিন্ন দেশে করা হয়। সেলফ টার্গেটেড। এখন যদি বলা হয় যে পেট্রোল কেনার সময় আমার কাছ থেকে ১২০ টাকা নিবে, আরেকজনের কাছ থেকে ৭০ টাকা নিবে, এটা ইমপ্লিমেন্টেবল না। ভর্তুকি ইজ রিগ্রেসিভ, একটা রিগ্রেসিভ ট্যাক্সেশনের মতো। ভর্তুকি সাপোর্টটা যারা বেশি সুবিধাবাদী তারা বেশি ভর্তুকি পাচ্ছে, এবং তো এটা একটা মৌলিক রিফর্ম সংস্কার দরকার। চলতি অর্থ বছরের বাজেটে বিদ্যুৎ খাতের ভর্তুকি কমাতে কম খরচের কেন্দ্র বেশি চালানো, ক্রয় চুক্তি পুনর্মূল্যায়ন, অযৌক্তিক ক্যাপাসিটি চার্জ কমানো ও কেন্দ্রগুলোর প্রকৃত সক্ষমতা বের করার কথা বলা হয়েছে। প্রবলেম হচ্ছে পিডিবির যে মিসগভর্নেন্স যেটা আছে, মানে কোয়ালিটি অফ ম্যানেজমেন্ট যেটা আছে, সেটার কস্টটা তো এখন কনজিউমারদের উপরে চলে যাচ্ছে। তো আপনাকে পিডিবি ভর্তুকি নিক, কিন্তু আমাদেরকে দেখাতে হবে বছরের পর বছর পিডিবি কি উন্নতিটা করছে এনার্জি সেক্টরে, কি তাদের গভর্নেন্স ইমপ্রুভমেন্ট কি হচ্ছে। বর্তমানে সরকারি বেসরকারি মিলিয়ে চালু বিদ্যুৎ কেন্দ্র ১৩৭টি। এর বাইরে ভারত থেকেও আমদানি করা হচ্ছে বড় একটা অংশ। রুহুল আমিন, ৭১, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছেন দুদক কর্মকর্তারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই ইনভেন্টরি লিস্টটা তারা করছেন, এইখানে এইটা অব্যাহত আছে। এই ইনভেন্টরি লিস্ট কমপ্লিট করার পরে এই গণপূর্ত সংশ্লিষ্ট যে নির্বাহী প্রকৌশলী আছে নারায়ণগঞ্জ জেলার, যেহেতু একটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত, আপনারা আগেই বলেছি, তাকে বুঝিয়ে দিবেন অভিজ্ঞ আদালতের মাধ্যমে। আচ্ছা, যেহেতু বাসন ছিল সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র আছে, তারপরে ব্যবহার্য সামগ্রী বা পোশাক পরিচ্ছদ
বিপুল পরিমাণ পাওয়া গেছে। এছাড়া কিছু আর্থিক অসঙ্গতির দালিলিক তথ্য প্রমাণ পেয়েছে, যা আমাদের তদন্ত কাজে সহায়তা করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা ধারণা করছেন। বিস্তারিত আপনাদের ইনভেন্টরি লিস্টটা শেষ হলে আপনাদের হয়তো বিস্তারিতভাবে বলা যাবে। আরেকটা বিষয় হচ্ছে, গতকালকে থেকে আমরা জানি যে সাইফুজ্জামান জাভেদের গুলশানে যেটা ফ্ল্যাট জব্দ করেছিল, সেটা নিয়ন্ত্রণ নিতে উদ্যোগের টিম সেখানে কাজ করছে। আজকে সম্ভবত 2 দিন কি হয়েছে সবচেয়ে অবস্থা এখন সেটা করণীয় কি হবে পরবর্তীতে? আচ্ছা, বিজ্ঞ আদালতের আদেশে আমাদের দুদকের পরিচালক সম্পদ ব্যবস্থাপনা ইউনিটকে সাবেক গৃহমন্ত্রী সাইফুজ্জামানের যে 2টি অবরুদ্ধ ফ্ল্যাট ছিল তার রিসিভার নিয়োগ করা হয়েছিল, আপনারা জানেন। এবং সেই হিসেবে গতকাল থেকে আজ পর্যন্ত আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকল আর কি, যেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন, এই সব কিছু মিলে তারা যে রিসিভারকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এখানে ইনভেন্টরি যে লিস্টটা আছে, অর্থাৎ সকল সরঞ্জামাদি ব্যবহার্য জিনিসপত্র যা যা থাকে সব কিছুই তারা ওখানে সম্পন্ন করেছেন। এবং এগুলো সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক ওনাকে রিসিভার হিসাবে যেহেতু নিয়োগ করেছে ওনাকে বুঝিয়ে দিচ্ছে। এই যে বিভিন্ন আলামত পাওয়া যায়, এগুলো আসলে কি করা হয় পরবর্তীতে, আর এই সম্পদগুলো পরবর্তীতে কি হবে? আচ্ছা, এগুলো সংশ্লিষ্ট যে রক্ষণাবেক্ষণের জন্য যাকে রিসিভার নিয়োগ করা হয়েছে তিনি আদালতের আদেশক্রমে এগুলোর ব্যবস্থাপনা করবেন। দর্শক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের জলশির আবাসন প্রকল্পের বাড়িতে অভিযানের বিষয়ে জানাচ্ছিল দুদক কর্মকর্তারা, আমরা ছিলাম সেখানে। দর্শক, সংবাদ সংযোগে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।